শুধু দর্শক শ্রোতা, আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ কোন পথে? আমরা আজকে বুঝতে পারছি না আসলে বাংলাদেশ কোন পথে, বাংলাদেশ কেমন আছে। আমাদের সাথে এই সার্বিক বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চতুর্থ উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। নাজমুল হাসান ভাই, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমি যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, কারণ আপনি তো সবসময়ই সমস্ত বিষয়, ঘটনা খুব ভালোভাবে পরখ করেন, বিস্তার করেন, বিশ্লেষণ করেন, এবং আপনার কথা আমরা শুনতেও পাই। আপনি খুব কম মানুষ আছে বর্তমানে কথা বলেন, কথা বলে যাচ্ছেন, তাদের বিশ্লেষণ ধর্মী তাদের মতামত দর্শকদের মাঝে তুলে ধরছেন, আপনি তাদের মধ্যে একজন। আজকের দিনে ধন্যবাদ। দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? খুব ছোট করে কিভাবে বিশ্লেষণ করবেন? এই মুহূর্তে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, কেমন আছে? সত্যি কথা বলতে কি, বাংলাদেশ এখন এক অনিশ্চিত গন্তব্যের পথে হাঁটছে। আপনার নির্বাচন কবে হবে, এটা $1 ট্রিলিয়ন কোশ্চেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সরকার প্রধান, নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস ডিসেম্বর থেকে জুন এই সময়সীমার কথা সর্বশেষ বলেছেন রাত 8টার দিকে, যে ডিসেম্বরে নির্বাচন সম্পন্ন করার সকল প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে তার। জি। ঘন্টাখানেক পরে 9টার দিকে আবার সংশোধনী প্রদান করা হলো, তার প্রেস উইং থেকে বলা হল যে না, ওটা আগামী বছরের জুন পর্যন্ত পরিব্যাপ্তই থাকবে আগের মতো। এর ফলে সবার আবার সন্দেহ দৃঢ়মূল হলো যে তারা তো ভাঙা রেকর্ডের মতো আগের কাহিনীই বলছেন, নতুন কোন সংযোজন এখানটায় নেই। তো সব দেখে শুনে মনে হয়েছে যে উই আর চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছুটছি আমরা, মরুভ্রমের মতো। আমরা যত এটার কাছে যাবার চেষ্টা করছি তত দূরে চলে যাচ্ছে। এখন এটা যদি একটা বিশ্লেষণ আমরা হাজির করি, তাহলে দেখবো যে প্রথম আপনার ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা, তিনি কক্সবাজারে গিয়ে জানান দিয়েছিলেন, একটা ব্যাখ্যা দিয়েছিলেন এরকম, যে 7 জানুয়ারি 2024 নির্বাচনে পরে যে সরকার গঠিত হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে, সেই সরকার ক্ষমতায় ছিল 5 আগস্ট 2024 পর্যন্ত। আপনার লোয়ের লর্ড প্রফেসর ডক্টর ইউনূস নানান রকমের ব্যাখ্যা দিয়ে শেষ অব্দি নতুন আরেকটি মাত্রা যোগ করেছেন আমাদের ফরিদা আক্তার, মাননীয় উপদেষ্টা। তিনি বলেছেন আমরা তো, কে বলে অনির্বাচিত, আমরা তো নির্বাচিত। অর্থাৎ আরেকটা ব্যাখ্যা, আরেকটা সংজ্ঞা প্রদান করা হলো। এর ফলে আমার কাছে মনে হয়েছে যে আসলেই আমরা এক ধরনের বিভ্রমের পেছনে ছুটছি। আপনার সম্প্রতি যে ইনভেস্টর্স আপনার কনফারেন্স হয়ে গেল হোটেল ইন্টারকন্টিনেন্টালে, সেখানে নবনিযুক্ত যিনি কর্ণধার এই ইনভেস্টরসদের নিয়ে সলা পরামর্শের, মিস্টার চৌধুরী, তিনি আবার বললেন যে আমাদের প্রক্ষেপণটা 2035 পর্যন্ত পরিব্যাপ্ত। কদিন পরে যদি আরেকজন কেউ দাঁড়িয়ে বলেন যে শেখ হাসিনার যে আরাধ্য স্বপ্ন আপনার 2041-এ উন্নত দেশ হিসেবে ঘোষিত হবার যে অভিপ্রায়, সেটা তিনি তো আর পারলেন না, ওনার আরাধ্য কাজটা আমরাই করব, অর্থাৎ আমাদের 2041 পর্যন্ত ক্ষমতায় থাকাটা বাঞ্ছনীয়। আবার এদিকে ঈদের জামাতে টুপি এবং পাঞ্জাবি পরে মাননীয় প্রধান উপদেষ্টা যখন গিয়েছেন, আপনার সেখানে উপস্থিত মুসল্লি যারা, তারা দাবি তুলেছে যে তারা 5 বছর আরো ক্ষমতায় দেখতে চায় আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা। এখন এখানে মাওলানা মমিনুল হক
তিনি মনে করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত। আবার সর্বশেষ যেই বৈঠকটা 16 তারিখে 7 সদস্য বিশিষ্ট যে ডেলিগেশন গিয়েছিল বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার দরবারে, সেখানে থেকে বেরিয়ে মহাসচিব বিএনপির মির্জা ফখরুল তিনি পরিষ্কার অসন্তোষ ব্যক্ত করেছেন যে দে নট হ্যাপি অ্যাট অল উইথ দ্য আউটকাম অফ দ্য মিটিং। আবার আমার অনুজ প্রতিম সহকর্মী আহ আসিফ নজরুল তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে একটা ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করেছেন, যেটা তার পার্সোনালিটির সঙ্গে যায়, বরাবরকার সেই চিরচেনা আসিফ নজরুলের সঙ্গে যায়। বর্তমানে যে তিনি আইন উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা, সেটা ভিন্ন বিষয়। তার সঙ্গে এটা হয়তো ওইভাবে যায় না। তো যাই হোক, মনে হচ্ছে যে শুধু কথায় চিড়ে ভেজানোর চেষ্টা চলছে, এটা আসলে কোনো উপশম নেই। আপনার চরমোনাই পীর সাহেব তিনি আহ একরকম ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, আবার বাম দলগুলো তারা তাদের মতো করে এক একটা পজিশন নিচ্ছেন। সব মিলিয়ে আপনার নবগঠিত রাজনৈতিক দল যেটি জাতীয় নাগরিক পার্টি, তারা তো বলেই ফেলেছেন কেউ কেউ যে পুরো বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিসের নির্বাচন। আপনার আওয়ামী লীগকে অযোগ্য ঘোষিত করতে হবে, শেখ হাসিনাকে কেউ কেউ তো ফাঁসি কাষ্ঠে ঝোলাবার নিয়ত ব্যক্ত করছেন। সব মিলিয়ে টিলিয়ে রীতিমতো গোসা এবং উষ্মা প্রকাশ করছেন তারা, যে কেন আপনার যুক্তরাজ্য সরকারের একজন মন্ত্রী ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি প্রত্যাশা করলেন, আবার জাতিসংঘের যে রিপোর্টিয়াররা আপনার রিপোর্ট প্রদান করলেন, সেখানে কেন ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি উঠে আসলো। ইনক্লুসিভ বললেই তো তার মধ্যে আপনি আওয়ামী লীগ এবং তাদের মিত্র 14 দল এবং তাদের সঙ্গে পার্লামেন্টে যে যারা বিরোধী দলের আসন গ্রহণ করেছিল জাতীয় পার্টি, সবার ইনক্লুশনের বিষয়টা কিন্তু চলে আসে। কাউকে রাখবেন কাউকে রাখবেন না, এই রকমের বিভাজন রেখা টানবার কোনো সুযোগ এখানে নেই। খুব সুন্দর করে আপনি বাংলাদেশের বর্তমান অবস্থাটার, বিশেষ করে নির্বাচন নিয়ে, সামাজিক অর্থনৈতিক ওগুলো বাদ দিয়ে মিনি নির্বাচন নিয়ে যে অবস্থা, সেটা আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। আমার শুধু একটা প্রশ্ন মনে যাচ্ছে, আসলে এটা আমরা প্রশ্ন করি, দর্শকদের প্রশ্নও থাকে ওখানে। এই যে বারবার এক একজন এক এক কথা বলছে, প্রধান উপদেষ্টা একরকম বলছে, তার যে আইন উপদেষ্টা আরেক রকম বলছেন, আরেক উপদেষ্টা আরেক রকম বলছেন, তার সমন্বয়করা একরকম বলছেন, মানে কোনো কোঅর্ডিনেশন নাই। এবং এটা হচ্ছে একটা, আলিরিয়াজ একরকম বলছেন, একটা স্টেটমেন্ট দেওয়ার কিছুক্ষণ পরে এটা চেঞ্জ হয়ে আরেকটা স্টেটমেন্ট আসছে। মাঝখানের যে গ্যাপ, তখন মনে হয় কেউ বা কারা এটাকে পরিবর্তন করছে বা পরিবর্তন করাচ্ছেন। আপনি কি বুঝতে পারেন এই কেউ বা কারাটা কারা? আপনি তো খুব ভালো করে দেখুন, অ্যানালাইজ। এখানে আহ, অনেকে যেটা বলেন যে ডার্ক হর্সটা কি। ডার্ক হর্সটাকে। ডার্ক হর্সটা একজন জ্যেষ্ঠ ব্যক্তি আছেন, আরেকজন কম জ্যেষ্ঠ কিন্তু পক্ককেশ ব্যক্তি আছেন। একজনের পার্টনার আছেন মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে, যিনি মনে করেন যে তারা নির্বাচিতই, একটু আগে যার নাম উল্লেখ করলাম। আর আরেকজন তিনি আপনার তার কোটা দুটো, অধিকার নামক একটি এনজিওর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, ডিফেন্ডার অফ ডেমোক্রেসি বলে নিজেকে পরিচয় দেন, এবং মানবাধিকার কর্মী দীর্ঘদিনের। অধিকারের আরেক সভাপতি তারা, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত হয়েছেন তিনি, এককভাবে শপথ গ্রহণ করে তিনি এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তো ফলে তার ক্লাউড এবং তার যেই ক্ষমতা, সেটি ইতিমধ্যে তিনি জানান দিয়েছেন। আপনার এই দুজনের কথা বলা হয়ে থাকে যে তারা সবচেয়ে প্রভাবক ভূমিকা পালন করতে পারদর্শী। আপনার জাতীয় ইনসাফ কমিটির কথা নিশ্চয়ই আপনার মনে আছে,
আপনার শেখ হাসিনার শাসন আমলের শেষ দিকে আপনার বনানী শেরাটন বলে যে পাঁচতারা হোটেলটি আছে, সেখানে আহ, জাতীয় ইনসাফ কমিটির পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে ইশতেহার হাজির করেছিলেন কমরেড ফাহাদ মাজার, এবং তখন সচিবের দায়িত্ব পালন করছিলেন আমাদেরই আরেক সতীর্থ, আহ, আপনার একসময় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন, আহ, সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন আমাদের সাথে। আহ, তিনি আহ, পরবর্তীতে অবশ্য আবার ভিন্ন মত পোষণ করে আপনার গত 7 জানুয়ারি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কুমিল্লা থেকে। অবশ্য কামিয়াব হননি। তিনি আহ, আপনার এখন পর্যন্ত নতুন আরেকটি আবার রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। তো এই যে ব্যক্তিবর্গ, তারা সেখানে লেফটেন্যান্ট জেনারেল সরাদ্দির মতো ব্যক্তিকে হাজির করতে সক্ষম হয়েছেন। হুম। সূক্ষ্মবশত আমিও গিয়ে গিয়ে উপস্থিত হয়েছি দেখবার জন্য কি হচ্ছে ঘটনাটি পর্যবেক্ষক হিসেবে। এবং পরে আমরা দেখলাম এত হইচই করার পরে আপনার শেষ পর্যন্ত সেটি কিন্তু কতটা সক্রিয় আছে এই এন্টিটি, এটা আমরা কিন্তু জানি না। তো ফলে আহ, সময় সময় যে বয়ানগুলো হাজির করছেন কমরেড ফাহাদ মাজার, তা আপনার সবার দৃষ্টি আকর্ষণ করছে। চিন্ময় প্রভু সঙ্গে তার অবনবীন, এটা নিয়ে অনেক হইচই হয়েছে যে যাকে শত্রু ঠাউরে অন্তরীণ করা হয়েছে, তার সঙ্গে আবার আপনার শোল্ডার রাব করছেন আমাদেরই এই সরকারের অন্যতম কুশীলব। এটা রিকনসাইল করা মুশকিল। তো এই ধরনের নানান বৈপরীত্য আছে। আপনার শওকত মাহমুদ, যিনি সচিবের দায়িত্ব পালন করছিলেন, তিনি যেমন ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত ওই অর্থে থিতু হননি, সেরকম ভাবে এই আমাদের কমরেড ফরহাদ মজারও শেষ পর্যন্ত কোথায় গিয়ে থিতু হবেন আমরা কিন্তু জানি না। নির্বাচন প্রপঞ্চটির মতোই এক ধরনের চিমেরা স্টাইল চলছে এখানে। তার মানে কি দাঁড়ালো আসলে এখানে বেশ আপনার এই বক্তব্যের মধ্যেও কিন্তু উঠে আসলো যে বেশ কিছু পার্সনকে আপনি ইন্ডিকেট করলেন যারা আসলে এই কুশীলব বলা যায় যে বাংলাদেশের নীতি নির্ধারণ কখন কি হবে, এবং ওই মেকানিজমই আসলে হয়তো চলছে যে এটা হবে না, এটা ঠিক হয়নি বলা, এরকম কোনো কিছু। উম, এবং ওনারা বারবার এটা দাবি করছে, যেহেতু কখনো দাবি করছে তারা অনির্বাচিত সরকার বিপ্লবের মধ্যে দিয়ে এসছে, সো দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু। আমি এই প্রসঙ্গে যেহেতু নির্বাচনটা আসলে এখন একটা মানে খুবই মাস্ট ডু যেটাকে বলে এখনই মানে একটা একটা নির্বাচনের বিষয় নিয়ে একটা ক্লিয়ার একটা পথ আমাদেরকে জাতি জানতে চায় এবং জানানো উচিত। তো সেই জন্য আমি আরেকটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে যে যেটা কি এলিমেন্ট এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে নির্বাচন করার জন্য তো আহ, রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ভূমিকা, মানে বিএনপি এবং জামাত, শোনা গেল যে গত দুদিন আগে বোধহয় যে প্রধান উপদেষ্টার সাথে দেখা হওয়ার পরে জামাতের আমির বেগম খালেদা জিয়া সাথে কথা বলেছেন, এবং তারেক রহমান ওখানে উপস্থিত ছিলেন। কেউ বলছেন তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি, আবার কেউ বলছেন ফলপ্রসূ হয়েছে। এবং বিএনপির যে একটা, কেউ বলছেন বিএনপির অবস্থা খুবই নাজুক শোচনীয়, কারণ তারা বিভিন্ন ধরনের আম, কর্মকাণ্ডে চাঁদাবাজি এগুলোতে যুক্ত হয়ে গেছে। এই যে একটা প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে আছে, যারা, আমি আওয়ামী লীগের কথাটায় আসবো পরে, যারা এখন এই মুহূর্তে মাঠে আছে, বিএনপি এবং ইসলামিক দলগুলো, আম, এবং আমি বলবো যে এই আন্দোলনটা বিশেষ ভূমিকা ছিল কিন্তু সিপিবি এবং বাম দলের একটা বিশেষ ভূমিকা ছিল। অনেকে তোলে না, কিন্তু আমি তুলতে চাই।
আগামী আসন্ন নির্বাচনে তাদেরকে এই যে প্রধান উপদেষ্টা এবং তার মণ্ডলীর যে টালবাহানা, সেই পরিপ্রেক্ষিতে এই রাজনৈতিক দলগুলো কি মানে কোনো সম্মিলিত কোনো কিছু একটা জায়গায় পৌঁছাতে পেরেছে যে না আমাদেরকে একটা ডেট দিতে হবে, আদারওয়াইজ আমরা আন্দোলনে নামবো বা আমরা আমাদের আম, পরবর্তী কার্যক্রম, পরবর্তী কর্মপন্থা এটা হবে? আপনার কি মনে হয়, আপনি কি বুঝতে পারছেন তাদের অ্যাক্টিভিটিস? দেখুন, আপনার নিশ্চয়ই 111 সরকারের কথা মনে আছে। সেটি জি। ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। জি। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সেনা সহযোগী দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। জি। প্রথম অন্তর্বর্তী সরকার করতে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে, আপনার এরশাদ পতনের পরে, সেই অর্থে। এবং সেটি সংবিধানের ফ্রেমওয়ার্কের বাইরে ছিল, যেহেতু এই প্রভিশনই তখন, ত্রয়োদশ সংশোধনী তখন পর্যন্ত আনিত হয়নি আপনার আমাদের সংবিধানে। তো সেই দৃষ্টিকোণ থেকে বললে, আর এখন যে অবস্থাটি প্রিভেল করছে, এখানে আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি এই সরকারের শুরুর দিকে রয়টারকে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন তারা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা প্রদান করবেন 18 মাস সময় ধরে, এবং ফিল্ড বিল্ডিং এর কাজটাতে সহায়তা করবার জন্য নির্বাচন পূর্বে। এই 18 মাস প্রিসাইজলি কিন্তু ডিসেম্বরে শেষ হয়। তারপরে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কিন্তু গ্যারান্টিড সহযোগিতার আশ্বাস নেই বা থাকছে না। তৎসত্ত্বেও এই যে সাধারণ মুসল্লিরা চাচ্ছে 5 বছর সরকার যেন থাকে। তারপরে এই যে গত কাল ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জন যুবক, তারা আমরণ অনশনের ঘোষণা দিয়ে বসে গেলেন হুম। একটি ভাস্কর্যের পাদদেশে, যে তারা চান যে আপনার 5 বছর আরো এই সরকার ক্ষমতায় থাক। মজার ব্যাপার হচ্ছে গভীর রাতে দেখা গেল তারা সবাই পাত্তারি গুটিয়ে চলে গেছেন, সেখানে আর নেই। মরণের আর চেষ্টা তারা করলেন না, মানে চলে গেল। বিএনপি এজ এ পার্টি এইটি গত 15 সাড়ে 15 বছর আন্দোলন করেছে, তো কোনো সন্দেহ নেই, মারাও পড়েছে, নির্যাতিত হয়েছে। কিন্তু এই গত আওয়ামী লীগ সরকারকে কিন্তু নাড়াতে পারে, মানে তাদের জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, অনেকেই বলেন যে এতদিন প্রলং করতো না সরকার, বা এই 3টা টার্ম থাকতে পারতো না। মানে আওয়ামী লীগের যে আপনার অর্গানাইজিং ক্যাপাসিটি, তারপরে এন্ডিওর করার ক্ষমতা, ধাক্কা দেওয়ার ক্ষমতা, দড়ি ধরে 12 টান রাজা হবে খান খান, এই যে পারদর্শিতা, সেটা কিন্তু বিএনপির আসলে নেই। তো ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম, সরকার আসলে সেই রকম ইফেক্টিভ কোনো সক্রিয় যারা রাজনীতি এখনো মাঠে, তাদের কাছ থেকে কোনো রকমের অপোজিশন এক্সপেক্ট করছে না। এবং সেই কারণেই এই নানান ভাবে তারা কিন্তু জাস্টিফাই করবার চেষ্টা করছেন তাদের প্রলঙ্গেশন অফ দ্য রুল। আমাদের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, তারা যথেষ্ট সক্রিয়। আপনারা সবাই জানেন যে বাইডেন প্রশাসনের নৈতিক সমর্থন নিয়েই এই সরকার ক্ষমতায় এসছে। তারা দীর্ঘ 2-2.5 বছর ধরে নৈতিক সমর্থন জুগিয়ে গেছে। এবং কারো কারো ভাষ্য মতে যে কালার রেভলিউশনটা সফল হয়েছে, এর পেছনে অর্থ যোগান দিয়েছেন আপনার জর্জ সরোস। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, যাদেরকে অনেকে ধাত্রী মাতা হিসেবে অভিহিত করেন, আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র হিসেবে ভূমিষ্ঠ হবার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেই বিষয়টি মাথায় রেখে ভারত, এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার তারা সবগুলো ডিম শেখ হাসিনার বাক্সে রেখেছিলেন। No, এটা এক ধরনের আহ, আপনার যৌথ প্রযোজনার নাটকের মতো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অবগত ছিল কি ঘটতে যাচ্ছে, এবং এক দফা দাবি যে, মানে সেই কোটা মুভমেন্ট যে এক দফা দাবিতে রূপান্তরিত হবে, তারা সেটা অনুমান করতে পারছিলেন। ফলে যেটি অনুমান করতে আওয়ামী লীগের টপব্রাস ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা যেহেতু রিজিওনাল পাওয়ার এবং ইন্টারন্যাশনালি ওই ক্লাউড রাখেন সুপার পাওয়ার হিসেবে, তাদের একটা মোটামুটি এস্টিমেশন ছিল।
তো ফলে আমরা দেখলাম যে 3 দিন দেশে সরকার ছিল না, আপনার 5 থেকে 8 তারিখ পর্যন্ত। তো সেই সময়ে আপনার সবাইকে অবাক করে দেশ কিন্তু চলেছে। এখানে চাঁদাবাজি হয়েছে, লুটতরাজ হয়েছে, আপনার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও আপনার মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয় তিনি স্টিয়ারিং হুইল ধরেছিলেন, এবং আপনার এখানে সশস্ত্র বাহিনী কাস্টোডিয়ান রোল তারা প্লে করেছে। এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যেমন ফ্রান্স থেকে এসে নাজিল হয়েছিলেন ইরানে, সেরকম ফ্রান্স থেকে এসে আপনার পদার্পণ করেছিলেন আমাদের একমাত্র নোবেল লরেট, সান অফ দ্য সয়েল বলে সবাই তাকে চেনেন জানেন তিনি। এবং তিনি এসে মোটামুটি জনা ছয়েক সমন্বয়ক যারা তার এমপ্লয়ারের রোল প্লে করলেন, তাদের অনুরোধে তিনি রাজি হয়ে গেলেন এবং দায়িত্ব নিলেন। 3 সূত্র থেকে আমদানি হলো এই মাননীয় উপদেষ্টারা, সশস্ত্র বাহিনীর সুপারিশে, সমন্বয়কদের সুপারিশে এবং প্রফেসর ইউনুসের ডিসক্রেশন এই সরকারটি শেষ অবধি গঠিত হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে সেই সময় আওয়ামী লীগ যতটা না ক্ষমতাধর, তার থেকে আওয়ামী লীগ যখন রাজপথে থাকে তখন অনেক বেশি ক্ষমতাধর এবং অনেক বেশি বিধ্বংসী। বিকজ আওয়ামী লীগ তার রাজনীতিটা করে আসছে গ্রাসরুট লেভেল থেকে। ওরা রাজনীতির প্রতিটা অলিগলি একদম ছোটবেলা থেকে একটা ছাত্রলীগ করে শুরু করে ওখানে যায়। প্রফেসর ইউনূস যখন আসলেন, আপনি বললেনও যে বাইডেন সরকারের একটা সাপোর্ট সিস্টেম, সাপোর্ট উনি আসলেন, উনি সবসময় ওদের সাথে একটা বন্ধুত্ব আছে, ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশন, হিলারি। তারপরে বোঝা যাচ্ছিল নির্বাচন হলো আমেরিকাতে, ট্রাম্প চলে গেলে, ট্রাম্প আসলেন, তাদের ইকুয়েশনটা বদলে গেল। তারপরে চায়নার সাথে উনি দেখা করতে গেলেন বিমস্টেক সম্মেলনের আগে, ওখানে যে এক ধরনের বক্তব্য দিয়ে এলেন। ভারতের সাথে তার সম্পর্ক অত ভালো না, এটা তো সবাই বুঝতে পারছে। এবং লাস্ট তাদের পদক্ষেপ দেখা, বিমস্টেকে দেখা হওয়ার পরে, তাদের আসার পরে তাদের এটা ছিল তাদের ফার্স্ট মুভমেন্ট, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া। আপনার কি মনে হয় না যে ইউনূস, ডক্টর ইউনূস একটা ভূ রাজনৈতিক সংকটের মধ্যে, সে এদিকে গেলে মানে ইউএস এর কে খুশি করতে গেলে চায়না বাজার হয়ে যাচ্ছে, চায়নাকে মানে ওনার আসলে পরিকল্পনাটাই কি ওনার, এবং বেফাস মন্তব্য আমাদের বে অফ বেঙ্গল নিয়ে, সেভেন সিস্টার নিয়ে প্রতিনিয়ত করছেন। আপনার কি মনে হয়, আপনি কি বুঝতে পারেন উনি আসলে কিভাবে ভাবছে? দেখুন, ওনার নিজের ভাষ্য মোতাবেক তিনি বড় মাঠের খেলে, জি। মানে জাতীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নন, এবং প্রতিটা মুভ, প্রতিটা আপনার বক্তব্য কেয়ারফুলি চোজেন ওয়ার্ড ব্যবহার করে, ইমপ্লিকেশন কি সেটা চিন্তা করেই তিনি ব্যবহার করতে অভ্যস্ত। আমার মতে হি ইজ দ্য বেস্ট মার্কেটিং ম্যান ইন বাংলাদেশ, জি। গ্লোবাল স্ট্যান্ডার্ডের, এবং প্যাকেজিং এ সেরা। এবং সেজন্যই ক্রমে আপনার সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা জন্য উপযুক্ততা লাভ করলেন। এর আগে তিনি কিন্তু চেষ্টা করেছিলেন আমাদের ঢাকায়, রাজধানী শহরে আপনার অধ্যাপনা করা যায় কিনা সে ব্যাপারে সচেষ্ট ছিলেন। ওকে। তিনি আপনার প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জানেন যে ওনার যে একাডেমিক ক্রেডেনশিয়াল, হুম তার হুম। তা দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন না। সেই জন্য জাহাঙ্গীরনগরে তিনি চেষ্টা করেছিলেন। তখন যিনি মাননীয় উপাচার্য, তিনি তার সিভি দেখে বলেছিলেন যে তার যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে তিনি কোন অবস্থায় তাকে অ্যালাউ করবেন না সেখানে যোগদান করতে। ওকে। কারণ তার ইন্টারমিডিয়েটে একটি 3য় বিভাগ আছে। তো ওকে। আপনি জানেন যে শিক্ষকতা করতে হলে ন্যূনতম 2য় শ্রেণী এবং 2য় বিভাগ থাকাটা আবশ্যক। ওকে। আর জাহাঙ্গীরনগর একটা ব্র্যান্ডিং আছে। তো ফলে তিনি শেষ পর্যন্ত গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সান অফ দ্য সয়েল, তার মাটিতে ফিরে গেছেন এবং সেখানে
সারা জীবন অধ্যাপনা করেছেন। ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সখ্য তাকে অন্য হাইটে নিয়ে গেছে। পরপর সাকসেসিভ যে আপনার ডেমোক্র্যাট অ্যাডমিনিস্ট্রেশন গুলো ছিল, আপনার আহ, এই বারাক ওবামা বলুন কিংবা আপনার এই বাইডেন প্রশাসন বলুন, সবাই কিন্তু তাকে প্যাম্পার করেছে। হ্যাঁ। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক মেডালিয়ান তাকে প্রদান করা হয়েছে। আমাদের বারাক ওবামা নিজে তার আপনার গলায় পরিয়ে দিয়েছে। সেই ঐতিহাসিক ছবি আমরা সবাই দেখেছি। তো ফলে আপনার এই নোবেল, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সনে এটি প্রাপ্তির পর সেই কলোনিয়াল আমলে তৃতীয় বিশ্বে আমার জানা মতে প্রথম তিনি নোবেল লরেট। তিনি যতটা না ব্যবহার করতে সক্ষম হয়েছেন, তার চেয়ে অনেক বেশি পরিমাণে এটাকে ক্যাপিটাল হিসেবে তিনি কাজে লাগাতে সক্ষম হয়েছেন। খেয়াল করে দেখেন, এই নোবেল কিন্তু এককভাবে তাকে প্রদান করা হয়নি, যৌথভাবে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং ব্যক্তি ইউনুসকে প্রদান করা হয়েছে, এবং সেটি ম্যাক্সিমাইজ তিনি করেছেন। গ্রামীণের প্রতি তার যে কৃতজ্ঞতা সেটি তিনি সপ্রমাণ করেছেন। আহ প্রধান উপদেষ্টা হওয়ার পর তার ক্ষমতা ব্যবহার করে তিনি তাদের কর মকুফ করে দিয়েছেন। তারপরে লম্বা সময় ধরে তারা নানান রকম সুযোগ সুবিধা প্রতিষ্ঠান হিসেবে ভোগ করবেন বা করছেন, সেটা নিশ্চিত করে দিয়েছেন। এই যে আপনার গ্রামীণের প্রতি তার ভালোবাসা এবং অন্ধ ভালোবাসা, এটি তাকে লগারহেডে ফেলে দিয়েছিল হাসিনা সরকারের সঙ্গে। তিনি আপনার বয়সের বার মানতে নারাজ ছিলেন এবং চেয়েছিলেন আপনার আজীবন হয়তো এই দায়িত্ব কর্ণধার হিসেবে পালন করতে। এবং সরকার বিরাগ ভাজন যখন হলো, তখন সে সবদি চিন্তা করলেন যে এখানেও কিন্তু ধাপে ধাপে তিনি অগ্রসর হয়েছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, তিনি একটা সময় তত্ত্বাবধায়ক উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন আপনার প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মর্যাদায় তিনি অধিষ্ঠিত আছেন সরকার প্রধান হিসেবে। ভবিষ্যতে যদি গুতারেজ মডেলটা অবলম্বন করেন, অর্থাৎ পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে সেক্রেটারি জেনারেল অফ ইউএন যিনি বর্তমানে আছেন, সেই মডেলেও যদি চলে যান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। উনি তো আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব নন, উনি ভালো বিজনেসম্যান বলতে পারেন। উনি আসলে ভালো বিজনেসম্যান। উনি সোশ্যাল বিজনেসম্যান। হ্যাঁ, সোশ্যাল। উনি তো রাষ্ট্র চালানোর যে কিছু বলা থাকে যে আম, আপনার যদি জিও পলিটিক্যাল বিষয়গুলো, কূটনৈতিক বিষয়গুলো যে সরকার খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সে একজন খুব সফল এবং দীর্ঘস্থায়ী সরকার হয়, যেটা শেখ হাসিনা অনেক ভালো করে করেছিলেন। কিন্তু উনি ব্যালেন্সড একটা অবস্থার মধ্যে ছিলেন শেষের দিকটা বাদে। সেই জন্যই তো উনি চলে গেলেন, এটা একটা রিজন হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে আমরা ওনার যে মিত্র দেশ, ওরকম তো আসলে দেখতে পাচ্ছি না। এবং কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন দেশের বিভিন্ন ইউএসএর গুরুত্বপূর্ণ লোকরা যাচ্ছেন, পাকিস্তানের মানুষজন যাচ্ছেন, কিন্তু আবার চায়নার সাথে ওনার একটা সম্পর্ক। আবার শোনা যাচ্ছে যে আরাকান করিডোর নিয়ে একটা কথা হচ্ছে। মানে ওনার আসলে, ওনার কি বন্ধু আছে বিশ্বের অন্যান্য দেশে? ওনার বন্ধু, মিত্র দেশ বাড়ছে না কমছে? আসলে উনি কোন দিকে হেলবেন, এটা কি বুঝেন যে ইউএস দিকে না চায়না দিকে? চায়না পাকিস্তান, মানে ইউএস দিকে ঝুঁকলে হতে পারে ভারতের সাথেও আছেন। আসলে কি আপনার কি মনে হয়? মানে ওই রাজনীতিতে তো নাই এখানে। আপনার একটু স্থূল শোনা যাবে কথাটা। আহ যে টার্মটা ব্যবহার করা হয় অনেক সময় সার্কাসে, বাজিকর। বাজিকর। বাজিকর চাইলে আপনার একটি সুতোর উপর দিয়ে হাঁটতে পারে, ওকে। এবং হি ইজ ওয়াকিং অন এ টাইট রোপ, এতে কোনো সন্দেহ নেই। ব্যালেন্স মেনটেন করে তিনি কিন্তু টুকটুক করে হেঁটে অগ্রসর হচ্ছেন। এই ক্রেডিট তাকে দিতেই হবে, পছন্দ করেন বা না করেন। মানে এই মুহূর্তে বলতে চাচ্ছেন যে উনি একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন, যখন যেখানে যেরকম মানে একটা সার্কাসের দড়ির উপর দিয়ে যেভাবে হেঁটে যায় হেঁটে বাজিকর যায়। হ্যাঁ। এবং পড়ে যায়, সেই রকম একটা পথ পরিক্রমায় তিনি আছেন। তার তো কোনো দায় নেই, তিনি যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ নন,
তাকে ভোট দিয়ে কেউ এখানে বসায়নি। কয়েকজন সমন্বয়কের কাছে তিনি দায়বদ্ধ এই অর্থে। তার এমপ্লয়ার বলেছেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমি কিন্তু আমার কাজে ফিরে যাব, ওনার ভুবনে ফিরে যাবেন উনি। এই ঝই ঝামেলা দায় তিনি বহন করবেন না। তিনি হয়তো আবার প্যারিসেই ফিরে যাবেন, সেখানে তার জন্য তো ব্যবস্থা আছেই। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে তার মানে বিষয়টা এমন না যে হি হ্যাজ বার্নড হিজ বোট। স্পেন বিজয়ী তারেকের মতো সব নৌকো পুড়িয়ে তিনি আপনার জিব্রাল্টারে মোতায়েন হননি। তিনি কিন্তু তার রাস্তা খোলা রেখেই দিয়ে এসছেন। এবং যদি দেখেন যে এখানে তার খানা শেষ, তিনি চলে যাবেন, উড়াল দেবেন। গত 8 মাসে যে শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত এবং অপমানিত করা হলো, যে সিনিয়রদের প্রতি যে আমাদের গুরুজনদের প্রতি যে রেসপেক্ট আমাদের এই জেনারেশনের বা মানুষের কতটা আছে সে ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে এটা আমার মতামত। আমার সন্দেহ আছে, কারণ যাই করি আমরা তো এটা কল্পনাও করতে পারতাম না, যেটা আমরা স্বপ্নেও ভাবি না সেরকম অপমানিত আমরা শিক্ষকদের হতে দেখেছি। সুতরাং সম্মান আমরা আসলে প্রপার সম্মানটা কাউকে দিতে পারি না। উনি হয়তো চলে যাবেন, ওনার হয়তো কোনো কিছু উনি স্টেক নাই, ওনার মানে উনি ওনার ওনার কোনো কিছুতে কোনো দায় নেই। উনি এসছেন, উনি থাকতে পারলে থাকবেন, না থাকতে পারলে আহ উনি চলে যাবেন সিন থেকে। কিন্তু বাংলাদেশের অবস্থাটা উনি আসলে মানুষের জন্য ভাবলেন না আর কি। বাংলাদেশের যে 17-16 কোটি মানুষ যারা এইসবের বাইরে, তাদের কথাটা উনি ভাবলেন না। অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি সবকিছু একদম নষ্ট হয়ে গেল, আহ এটা ভাবলেন না। এটা ওনার ওনার মতো একটা মানুষ মিনিমাম এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত ছিল, এটা আমি মনে করি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আহ যারা মানে আমরা বলি মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা, এটা তো আমরা সর্বজন বিদিত, এটা আমরা অস্বীকার করতে পারবো না। বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং এর ভূমিকা আমরা অস্বীকার করতে পারবো না। এবং বহু বছরের লিগেসি, স্বাধীনতার পর থেকে তা এই দলটি নানা টার্ময়েলের মধ্যে দিয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, পড়েছে, আবার দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী, মুক্তিযুদ্ধের পক্ষের জনগোষ্ঠী এই দলটাকে আনকন্ডিশনালি সাপোর্ট করে যাচ্ছে। এবং আওয়ামী লীগের একটা বিশাল, যে লোকটা আওয়ামী লীগ করে তার আসলে দেখবেন আহ ফ্যামিলি সবাই আওয়ামী লীগ করে, মানে এটা একটা লিগেসি আছে এই দলটা। আজকের দিনে দাঁড়িয়ে যে এই যে আওয়ামী লীগ একটা ভীষণই সংকটময় অবস্থার মধ্যে আছে, এবং কেউ বলছে, এতদিন তো খুবই গুঞ্জন ছিল যে না তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, আওয়ামী লীগকে ব্যান করতে হবে, ছাত্রলীগকে ব্যান করে ফেলেছে অলরেডি। কিন্তু এখন এটা একটু স্তীমিত, বিকজ মানে শক্তিধর রাষ্ট্রগুলো বলছে একটা ইনক্লুসিভ নির্বাচন চান এবং একটা ইনক্লুসিভ গণতান্ত্রিক রাষ্ট্র চান। এটা কিন্তু লাস্ট বিমস্টেকে মিটিং এর পরে প্রেস কনফারেন্সে বলেছে তারা। তারা একটা ইনক্লুসিভ গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে ভারত আছে, এবং আমেরিকাও বলছে তারা একটা ইনক্লুসিভ নির্বাচন চায়। ইনক্লুসিভ নির্বাচন মিনস আওয়ামী লীগ ওটার মধ্যে থাকবে। এই মুহূর্তে আওয়ামী লীগের যে একটা টার্মোয়েল অবস্থা, এবং আওয়ামী লীগ ছোট ছোট মিছিলও করছে, ঘুরে দাঁড়াবার চেষ্টা, আম, তাদের সভাপতি শেখ হাসিনা অনলাইনে ওনার বক্তব্য শোনা যায়। আপনার এই দলটি নিয়ে একটা ব্যাখ্যা এই মুহূর্তে পরিপ্রেক্ষিতে, এবং আপনার কি কোনো উপদেশ বা আপনার কি কোনো গাইডলাইন তাদের জন্য আছে? সোয়াট অ্যানালিসিস বলে একটা কৌশল আছে জি। ম্যানেজমেন্ট সায়েন্সে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। ওকে। খুব নির্মোহ ভাবে এই 4টি ফ্যাক্টর ধরে আপনাকে বিশ্লেষণ করতে হবে। ওকে। আপনার স্ট্রেংথের জায়গা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে পুরনো দল এটি। হুম। সবচেয়ে পুরনো দল হচ্ছে 47 পূর্বকালে প্রতিষ্ঠিত জামাতে ইসলামী, আর পাকিস্তানের জন্মের অব্যবহিত পরে জন্ম নেয়া তৎকালীন আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে আওয়ামী লীগ। আর এটা হচ্ছে স্ট্রেংথের জায়গা। আর উইকনেস যেটা, সেটা হচ্ছে আপনার যে নির্বাচনগুলো 14, 18 এবং
এই 24-এ সেই নির্বাচনগুলো নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা পিঞ্চ অফ সল্ট জিজ্ঞাসা আছে। আর অপরচুনিটি যেটা, সেটা হচ্ছে ওই যে তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের একটা সাপোর্ট বেজ আছে। থ্রেড যেটা, সেটি হচ্ছে এটি পারিবারিক বলয়ে এটা নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব আপনার সীমায়িত হয়ে গেছে। তার ফলে কিন্তু রিয়ালিটির সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এক, যে হাইব্রিড লোকজন ঢুকে পড়েছে ইত্যাদি যেগুলো বলা হয়। আর আপনার যখন তারা দেখলেন যে কোটা মুভমেন্টটা আপনার যেভাবে পরিব্যাপ্ত হচ্ছিল, সেটাকে তারা ট্রেডিশনাল কায়দায় ডিল করবার চেষ্টা করলেন। এখন নিবর্তন কোনোদিন কিন্তু আপনার সলিউশন প্রদান করে না, গঠনমূলক সলিউশন, এবং সেটির সঠিক আপনার মোকাবেলা কেন করতে অক্ষম হলো এই দ্বিতীয় সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি, সেটা এই যে উইকনেসের জায়গাটা, এই যে থ্রেটের জায়গাটা, সেটা কিন্তু এখনো যদি তারা বুঝবার চেষ্টা না করেন, তাহলে যেই কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছেন সেটা অ্যাড্রেস করতে সক্ষম হবেন বলে আমার মনে হয়। মানে কল স্পেড স্পেড, তাদের এই মহাবিষ্টতা থেকে বেরিয়ে আসতে হবে, আয়নায় চেহারাটা নিজেদের দেখতে হবে, এবং আকাশচুম্বী জনপ্রিয়তা যার হাত ধরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই গতিশীলতা প্রদান করেছিলেন, সেটি কিন্তু এখন অনুপস্থিত। এই এই রিয়ালিটিটা তাদের হৃদয়ঙ্গম। নস্টালজিয়া কখনোই কিন্তু মানুষকে মুক্তির বারতা বয়ে নিয়ে আসে, এটা রিয়েলাইজ করতে পারতাম। বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে সোয়াট অ্যানালিসিস। অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দর করে বললেন, আমাদের দর্শকটা খুব সহজে বুঝে যাবে আর কি। আসলে যে অনেক সময় প্রশ্ন থাকে তো, যে রাজনীতিতে আওয়ামী লীগ কিভাবে ফিরবে, এটা একটা খুব কমন প্রশ্ন। তারপরে কি হচ্ছে দেশে এখন, এই দুইটা জিনিস নিয়ে সবাই খুবই চিন্তিত আছে। কারণ আপনি তো বুঝতে পারছেন যে বাংলাদেশের কি অবস্থা। আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি আপনার বেশি সময় নেব না, আপনার নিশ্চয় অন্য প্রোগ্রামও থাকতে পারে। শেষ মুহূর্তে শুধু আমাদেরকে এতটুকুন আপনি আমাদের দর্শকদের জন্য বলেন, এই যে বাংলাদেশের যে একটা সামাজিক অবস্থা, সামাজিক অবক্ষয়, আমাদের যে ঐতিহ্য, সংস্কৃতি, কালচার, সমস্ত কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে বা পরিবর্তিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। টিপ কাণ্ডটা তো আপনি জানেন, যে রিসেন্টলি যেটা হলো। এই অবস্থায় আমাদের করণীয় কি? একজন শিক্ষক, একজন প্রফেসর হিসেবে আপনার হাত ধরে বহু শিক্ষার্থী বেরিয়েছে। তা এই জন্য আপনার কি মনে হয় তরুণ প্রজন্মকে আপনার বলার কি থাকতে পারে? আমি যেটি বলবো যে সেটি হচ্ছে এই, যে আপনার আপামর জনসাধারণ সবাইকে ট্রান্সফর্ম হতে হবে ইনটু ক্রিটিক্যাল মাস। ক্রিটিক্যাল মাসে যতক্ষণ পর্যন্ত রূপান্তরের কাজটি সম্পূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত সত্যিকার ব্যাস্টিয়ন রোল প্লে করা সম্ভবপর হয়ে উঠবে না জনগণের পক্ষে। আপনার প্লুরাল স্পেস সমুন্নত রাখতে হবে, সম্প্রসারিত করতে হবে, এবং তার মধ্যেই মুক্তি নিহিত। ঐতিহাসিকভাবেই আমরা কিন্তু শান্তিপ্রিয় এবং সহাবস্থানে বিশ্বাসী একটি জাতি গোষ্ঠী। তার রিফ্লেকশন আমাদের কথা কাজে থাকতে হবে। এবং পুরো মানে একটা সময় ছিল না, বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা কেন? ক্রিটিক্যাল মাস অবস্থানগত কারণ। আপনার রবি ঠাকুরের মতো ব্যক্তি আপনার এখানে সরকারি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, বেঙ্গল সোশ্যাল সার্ভিস লীগ। সেই জায়গাটায় আমাদের সচেষ্ট হতে হবে, নজর দিতে হবে। আপনার বিপিন পালের মতো বাগ্মী পুরুষ আমাদের এখানে ছিলেন, কবি নজরুলের মতো আপনার নিরহংকার মানুষ এখানে নেতৃত্ব দিয়েছেন। আপনার প্রচলিত রাজনীতি করতে গিয়ে তিনি
গোহারা হেরেছে নির্বাচনে, কিন্তু তাকে দেশবাসী জাতীয় কবির মর্যাদা দিতে কুণ্ঠিত হয়নি। অনেক ধন্যবাদ। আম, আমরা আবার আপনার সাথে নিশ্চয়ই কথা বলবো। আপনি আমাদের সময় দিয়েছেন, সেই জন্য দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, আমাদের প্রতিবেশীর দিকে খেয়াল রাখি এবং আমাদের বাড়ির কন্যা সন্তানটির দিকে খেয়াল রাখি বিশেষ করে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।